ভাব দেখলে বাঁচি না। মনে মনে রুদ্র 14 গোষ্ঠী উদ্ধার করে পা কোনো রকম বাইরে নামালো সেজুতি। সঙ্গে সঙ্গে তাকে একাকার চমকে দিয়ে কোলে ওঠালো রুদ্র। সেজুতি ভরকালো বটে, তার সাথে রাগও হলো। কোলে উঠাবে না করো, উঠতে হলে শেষমেশ। বলছিলাম তো হাঁটতে পারবো। রুদ্র বাঁকা হাসে, বিদ্রুপের হাসি। আমি জানি কার দর কতটা। লোকটা কি আমাকে অপমান করছে? মনে মনে সিঁড়িতে রুদ্র গটগট বুটের শব্দ শেষ হলো সেজুতির। ফ্ল্যাটের সামনে এসে দরজা হা করে খোলা। রুদ্রেতে সুবিধায় হয়েছে। সেজুতিকে কোলে নিয়ে একদম ভেতরে ঢুকলো সে। সেজুতি এতক্ষণ উসকুস করছিল, ভয় লজ্জায় সিটিয়ে আসছিল। এরকম একটা পুরুষ মানুষের কোলে তাকে দেখলে বাবা কী ভাবতে পারে, সেই চিন্তায় শুকে যাচ্ছিল গলাটা। সিঁড়িতে অনেকবার ভেবেছিল লোকটি নামিয়ে দিতে বলবে, কিন্তু নিজেও বা উঠবে কী করে, সেইভাবে বলেনি আর। অথচ বসার ঘরে বাবাকে না দেখে এতক্ষণ আটকে রাখার দম ফেলল সেজুতি। রুদ্র তাকে সোফায় বসিয়েছে। নিজে সোজা হয়ে দাঁড়িয়ে বলো, আপনার বাবাকে ডাকুন। রুদ্র না বলেও সেজুতি ডাকত। বাবাকে দেখার জন্য তার মন আকুপাকু করছে। রুদ্র দিকে একবার চোখ বুলিয়ে ডাকলো, বাবা, ও বাবা। সেজুতি এতক্ষণে কণ্ঠস্বরের সাথে এই ডাকের কোনো মিল পেল না রুদ্র। এতটা আদুরে আহ্লাদি গলা এমন ধেড়ে মেয়ের হয় বুঝি? অথচ হাসপাতালে কী ঝাঁচ্ছিল গলায়, কী যেন বলছিল। আজব মানুষ আপনি। তাই তো, রুদ্র তো একটা আজব মানুষই। না হলে অফিসের গাদা গাদা কাজ পেলে কেউ একটা মেয়ের সাথে আসে তাকে বাসায় দিয়ে যেতে। ওদিকে সেজুতির ডাক শুনে উদ্ভ্রান্তের মধ্যে ছুটে এলেন আমির। সেজুতির ফোনে কল করতে করতে হাঁপিয়ে উঠছিল সে। সে তো আর জানে না মেয়েটা ফোন সাইলেন্ট করে রেখেছিল। আমিরের সবার আগে চোখ গেল লম্বা চওড়া রুদ্র দিকে। চিনতে পারল না। ভুরু কুঁচকে পরক্ষণে মেয়ের দিকে তাকাতেই আটকে উঠলেন একেবারে। মেয়ের মাথায় ইয়া বড় ব্যান্ডেজ, গালেও ব্যান্ডেজ। আমির মাথা ঘুরে এলো, বুক কাঁপল। ঠিক ধরছিল মেয়ের একটা বিপদ হয়েছে। না হলে তার মেয়ে কিনা এমন করবে, এ তাকে মেরে ধরেও কেউ বিশ্বাস করাতে পারবে না। এ কি, তোর মাথায় ব্যান্ডেজ কেন? কি হয়েছে তোর? ঠিক আছিস? আমি ঠিক জানতাম তোর কিছু একটা হয়েছে। দেখছিলে তো এত ছটফট করিস সারাদিন। ওহ, বলছিলাম সাবধানে থাকতে। আমি ঝরঝরিয়ে কেঁদে ফেললেন। রুদ্র একদিনে চেয়ে থাকলো ওনার দিকে। তার ভেতরটা পড়ছে খুব। কিছু একটা অভাববোধ হচ্ছে ভীষণ। কিসের? বাবার এমন আদরের? সে যদি বেদিব্যস্ত হয়ে বলল, বাবা কিচ্ছু হয়নি আমার। একটা ইটের সাথে হোঁচট খেয়ে পড়ে গিয়েছিলাম, আর তাতে অল্প কেটে গিয়েছে। সেজন্য না আঙ্কেলের কাছে গেলাম। উনি ব্যান্ডেজ করে দিলেন, ব্যথার ওষুধও দিয়েছেন। বলেছেন তো চিন্তার কিচ্ছু নেই। তুমি না বলো তোমার ওষুধ খেতে ভালো লাগে না। এবার থেকে বাপ মেয়ে মিলে একসাথে ওষুধ খাবো, কেমন? আমি ঠান্ডা হলেন বোধ হয়। সাদা গজের ওপর থেকে ভেতরে ক্ষতটা ঠিক করতে পারিনি। সেখানে হাত বোলালেন, নরম কণ্ঠে বলেন, অনেক ব্যথা পেয়েছিলে? সে যদি বাবার হাতটা মুঠোয় নিয়ে বলো, কী রে বলো না, এটুকু চোটে কেউ ব্যথা পায়? আমি তো ব্যান্ডেজ করাতেই চাইনি। তুমি তো আঙ্কেলকে চেনো। ধরে বেঁধে ঠিক করিয়ে ছাড়লেন। শুধু ওই যে হোঁচট খেলাম, তাই পায়ে ব্যথা করেছে খানিকটা। একটা পেন কিলার নিয়ে তড়াক করে লাফাবো আবার। দেখো, এই আপনি মিথ্যে কেন বলছেন? কেন লুকাচ্ছ সবটা? সত্যিটা বলুন। সেজুতির দিকে এতক্ষণ নাক মুখ কুঁচকে চেয়েছিল রুদ্র। কি গুছিয়ে মিথ্যে বলে মেয়েটা, সেসব দিয়ে আর নিতে পারল না। সেজুতির চোখ কপালে উঠে গিয়েছে। আমির ঘাড় ঘুরিয়ে পেছনে রুদ্র দিকে তাকালো। তখন একে নিয়ে মাথা ঘামায়নি মেয়ের চিন্তায়। এতক্ষণে খেয়াল করতেই ভুরু কুঁচকে বলো, আপনি আর কিসের সত্যি কথা বলছেন? বাবার পেছন থেকে সেজেতে ক্রমাগত হাত জোর করছে রুদ্রকে, চুপ হতে ইশারা করছে। আরও যত রকম অনুরোধ করা যায় সব করা শেষ তার। অথচ লোকটার মন গড়ল কি? সে তো চেহারা দেখে উপায় ছাড়েনি। সে যদি অনুরোধ রাখার প্রয়োজন অনুভব করলো না রুদ্র। কিছুক্ষণ থেমে বলো, আমি কি সেটা না পড়েও জানলেন? আগে আসল ব্যাপারটা আপনার শোনা উচিত। আপনার মেয়ে আমাকে মিথ্যে বলছে। আমি মেয়ে দেখে তাকাতেই সে যদি মূর্ত বনে গেল। এতক্ষণ যে হাত মুখ ছুঁড়ে রুদ্রকে অনুনয় বিনয় করলো, তাতে কাজ হয়নি। আমি তাকে চোখ ছোট করলেন। উনি মজা করছেন বাবা? সে যদি হাসার চেষ্টা করলো। আপনি কেন বাবার সাথে এমন মজা করছেন বলুন তো? চুপ করে থাকুন না।
শেষেটুকুন দাঁতে দাঁত চেপে বলল রুদ্রর দিক চেয়ে। রুদ্র অবিশ্বাসের সুরে বলল, মজা করছি? আপনার তাই মনে হচ্ছে? না, আমি করছি, হয়েছে। আপনার এবার ধৈর্যচ্যুত হলেন। কী শুরু করলি? আমাকে একটু সবটা পরিষ্কার করে বলবি? সে যদি তাড়াহুড়ো করে বলো, না বাবা, পরিষ্কারভাবে আর কিছু বলার নেই। তোমাকে আমি বলে দিয়েছি, আর কিছু তোমাকে শুনতে হবে না। আর উনি কি সেটা জিজ্ঞেস করছিলেন না? উনি আমার পরিচিত না, ঠিক অপরিচিতর মতন পরিচিত। আমাকে এগিয়ে দিতে এসেছেন। আমি বুঝতে না পেরে বললেন, অপরিচিতর মতন পরিচিত? সেটা আবার কী রে? সে যদি হাত নেড়ে নেড়ে বলো, আমি বোঝাতে চাইছি হোসাইন আঙ্কেলের পরিচিত, তাই আমারও পরিচিত, বুঝেছ? রুদ্র এলোমেলো দৃষ্টি এদিক ওদিক তাকাচ্ছে। এই মেয়েটা সত্যি কথাটা বলবেই না, বলে কতগুলো মিথ্যে বলো, জাস্ট আউট অফ থিঙ্কিং। এমন ভাব করছে যেন ওনার বাবা টের পাবেন না। একই বাসা থেকে কেউ লুকিয়ে রাখতে পারে এসব? বোকা নির্বোধ মেয়ে একটা। আমি রুদ্রকে বললেন, এই দেখুন আপনি সেই তখন থেকে দাঁড়িয়ে আছেন, বসুন না, আমি দেখি একটু চায়ের ব্যবস্থা করি। আমি যেতে নিলে সে যেতে থামলো। তোমাকে যেতে হবে না, আমি যাচ্ছি। রুদ্রর হাসি পেল। যে মেয়ে বাসায় এলো অন্যের কোলে চড়ে, সে কিনে এখন চা বানাবে? আমি বললেন, না না, তুই না বললি পায়ে ব্যথা, তুই বসে থাক, ওটুকু আমি পারবো। বাবা মেয়ের চা বানানোর প্রস্তুতিতে জল ঢালো রুদ্র। হাত ঘড়ির চোখ বুলিয়ে বলল, আপনাদের কাউকে চা বানাতে হবে না, আমার আর্জেন্ট মিটিং রয়েছে, আমাকে যেতে হবে এক্ষুনি। সে কি বাবা, একেবারে খালি মুখে যাবেন? একটু বসুন। রুদ্র কপালে ভাঁজ পড়ল। এমনভাবে কথা বলছে যেন শ্বশুরবাড়ি এসেছি। অথচ ধীর স্থির গলায় বলল, আমার খাওয়ার সময় নেই, আই অ্যাম টু গো, চলি। কাউকে আর কিছু করতে দিল না। যেতে যেতে একবার সেদিকে দেখলো, বড় বড় পা ফেলে বেরিয়ে গেল। তারপর সেদিকে তাকে সে যদি বিড়বিড় করলো, লোকটি কি অদ্ভুত। বিছানার ওপর হাত পা মেলে চিত হয়ে শুয়ে আছে অব্র। তার সারপ্রাইজ হওয়ার ধকলটা এখনও কাটেনি। এক্ষুনি অ্যাটাক ফ্যাটাক করে ফেলতে পারে। কিছুক্ষণ আগে হাসপাতালের এই ঘটনায় সে তো বোকা বনে গিয়েছিল, তাও নিজেকে সামলে হেলে দুলে পৌঁছে দিল বাসায়। হাত মুখ ধুয়ে খেতে বসবে, তখনই মিস শুভা কল করলেন। অব্র তখনও বোঝেনি সে কি শুনতে চলছে। এরপর যা শুনলো তাতে খাবার আটকে গলা লাফাচ্ছিল তার, ঝুলছিল পেটে যাওয়ার আগেই জায়গাটাতে। রুদ্র নাকি বলছে আর কোনো মেয়েই আসবে না হোটেলে, এখন থেকে হোটেলে তার নারী সঙ্গ সমাপ্ত। সাথে একটা সাইনবোর্ডও টানাতে বলল, যেখানে লেখা থাকবে নো অ্যাডাল্ট অফ গার্লস, মানে মেয়ে মানুষে ঢোকা বন্ধ। আসলে কি তাই? অব্র ভেবে পেল না। এই যে অবিশ্বাস্য, অবিশ্বাস্য, অবিশ্বাস্য। অব্র বেশ করার একই কথা আওড়ালো। ভাইয়ের বয়স যখন 20 বছর, তখন থেকে তার এই নারী সঙ্গ। মানে কি দাঁড়ায়, বিয়ের বয়স হওয়ার আগে বাসর সেরেছে ছেলেটা, আর এখন চলছে 29। টানা 9টা বছর নারীদের ঘেরান নিয়ে যা রাত কাটে, সে কিনা দুদিনের মাথায় সেসব ছেড়ে দেবে? কি এমন ঘটলো? হুট করে কি হলো একেবারে সব বন্ধ? কাল রাতেও একটা মেয়েকে পাঠাতে বলো, একটু পর তাকে বারবার কল দিল, সত্যি রুদ্রকে জিনি ধরল না তো? ব্যাস, এতটুকু ভেবেই অব্র চিৎপটাং হয়ে পড়ল বিছানায়। খাওয়ার দফা রফা তার, আপাতত শখ খেয়ে খেয়ে দিন কাটাবে। রুদ্র দেবে সে খাবে। অব্রর হঠাৎ খারাপ লাগতে শুরু করলো। না, রুদ্রর জন্য নয়, ওই মেয়েগুলোর জন্য। অনেক মেয়ে টাকার লোভে এলেও কেউ কেউ ভাইয়ের উপর ক্রাশ খেয়েও আসে। কি হবে এদের? অব্র এত ভার সইতে পারল না, তার মাথাটা অধিক ছোট, এত কিছু একসাথে আটে। এর থেকে ভালো সে নিজে গিয়ে রুদ্রকে শোধাবে, 2-4টে ধমক খেলেও খাবে, কিন্তু জেনেই ছাড়বে আজ। অব্র সোজা গিয়ে রুদ্র রুমে উকি দিল। দরজা ভেজানো ছিল। মাথাটা তার মধ্যে থেকে ঢুকে রুমের দিকে তাক করলো অব্র। রুদ্র দেখা মিলল কাউচের উপর, সামনে মদের বোতল আর গিলাস, ঢালছে আর খাচ্ছে, ঢক ঢক শব্দ হচ্ছে। অব্র মাথা চুলকাচ্ছে। ভাইয়ের আবার কি হলো? ভাইয়ের তো মন খারাপ না থাকলে ড্রিঙ্কস করে না। ভাইয়ের কি এখন মন খারাপ? আমি কি যাব ভেতরে? যদি মাথা গরম হয় তুলে আছাড় দেবে না তো? দ্বিধাদ্বন্দ্ব নিয়ে ভাই বলে ডাকলো অব্র। এক ডাকে রুদ্র তাকালো। কি টকটকে লাল চোখ দুটো, কেঁদেছে নাকি? অব্রর মস্তিষ্ক বিচলিত হলো মুহূর্তেই। ভয় টয় ঝেড়ে দ্রুত পায়ে সে এগিয়ে এলো। কি হয়েছে ভাই? রুদ্র হাতের গ্লাসটা শব্দ করে রাখলো।
অদ্ভুত কণ্ঠে বলো, বুঝতে পারছি না, খালি মনে হচ্ছে আমি ঠিক নেই, আমি ভালো নেই। আমার মনে হচ্ছে ও তার ওষুধ, ওকে ছুঁয়েছি ধরেছি সেসব মনে করে ভেতরে ভেতরে আরও ভেঙে যাচ্ছি আমি। এরকম তো কখনোই হয়নি অব্র। ওর বেলায় কেন হচ্ছে? কেমন অদ্ভুত টান একটা, বুঝে উঠি না আমি। আগামাথা কিছুই খুঁজে পাচ্ছে না অব্র। মাথা মুন্ডু ছাড়া কথা রুদ্র বলে না। বলেছে যখন নিশ্চয়ই ওর একটা মনে আছে, কিন্তু এমন শক্ত মানেটা কি নিরেট মাথায় ঢুকবে বলে মনে হয় না। রুদ্র লাগাতার মদ খেয়েছে এতক্ষণ, গলা জ্বলে যাচ্ছে এখন। গলার টাই ঢিলে করে সবার মাথায় এলো সে। অব্র অনেকক্ষণ ভাবলো, মন দিয়ে ভেবে দেখলো, না তাও কিছু খুঁজে পেল না যখন, তখন রুদ্র দিকে তাকালো। জামা কাপড়ও পাল্টায়নি। রুদ্রকে উঠিয়ে বিছানায় শুয়ে দিল অব্র। মদের বোতলে ছিবি আটকে রেখে দিল রুমের মিনি ফ্রিজে। এঁটো গ্লাসটা ফেল ডাস্টবিনে। রুদ্রর বুক সমান কাঠা টেনে যেতেই যেতেই মৃদু স্বরে ডাকলো, রুদ্র, অব্র ভাই আমার। রুদ্র নিঃশব্দ কণ্ঠে এত সুন্দর ডাক শুনে অব্রর মন প্রাণ জুড়িয়ে এলো। রুদ্র তাকে কতটা ভালোবাসে সে জানে, কিন্তু কিছু মানুষের ওপরটা ঝিনুকের খোসলের মতো শক্ত হয়, তারা ভালোবাসা প্রকাশ করতে পারে না। রুদ্র হচ্ছে অনুরূপ। অব্র ধীর পায়ে গিয়ে রুদ্র মাথার কাছে বসলো। রুদ্র মাথায় হাত বুলিয়ে বলল, কিছু লাগবে ভাই? রুদ্র নড়েচড়ে উঠে থেমে গেল। অব্র ভাবলো ঘুমিয়েছে। নিঃশ্বাস ফেলতে না ফেলতেই রুদ্র ঘুমো ঘুমো আওয়াজে বলল, আপনি আর আমার সামনে আসতে পারবেন না। সব রাস্তা আমি বন্ধ করে দিলাম। আপনাকে আমি আর ছোবো না, কিছুই না। আপনাকে ছুলে কেমন ধুক করে ওঠে বুকটা, আজব আজব লাগে। আপনি চাইলেও আমার কাছে আর আসতে পারবেন না, বিছানার উপর বসে থাকবেন না। সব বন্ধ করে দিয়েছি আজ, সব। মিস শেষ এটুকু বলেই রুদ্র চোখ মেরে গেল। বেশি এলো ভারী নিঃশ্বাস। কিছুক্ষণ বোকার মতো তাকিয়ে থেকে মাথা চুলকালো অব্র। ভাই ঘুমিয়ে পড়ছে, কী যে বলে গিয়েছে। মাথা ফুটো করে চলে গেল একদম। কিন্তু এই আপনিটা কে? রুদ্র ঘুম ভাঙল বেলা করে। উঠে বসলো শোয়া থেকে। মাথা একরকম ঝিমঝিম করছে কেন, ভুরু দুটো ব্যথা ব্যথা করছে। কাল রাতে প্রচণ্ড মদ খাওয়ার ফলাফল। রুদ্র উঠে প্রথমে এগোলো বাম আনতে। ব্যথা না কমলে আজ কোনো কাজই করতে পারবে না। দুনিয়ায় অনেক কাজ জমেছে তার, কতগুলো ফাইল যে ঘেটে ঘুটে দেখা বাকি। টেবিলের ডয়ারে টানল রুদ্র, বাম পেল না। এখানেই তো থাকে, সার্ভেন্টসেস তো হাত দেয় না এখনও। গেল কোথায়? রুদ্র খুঁজল খানিকক্ষণ। তার খোঁজা মানে পুরো ঘরের টান্ডুর আসা। অল্প একটু খুঁজে হাঁপিয়ে গিয়ে চিল্লিয়ে সার্ভেন্ট ডাকলো। হঠাৎই চোখ আটকালো টেবিলের ওপর রাখা কাগজের মতো কিছুতে। রুদ্র বামের চিন্তা বাদ দিয়ে উল্টো পাল্টে দেখল সেটা। শিট, শিট, এটা তো মিস সেজুতির প্রেসক্রিপশন ছিল। আমি তো একদম ভুলে গিয়েছি। বিছানা ছেড়ে আড়মোড়া ভেঙে উঠে বসলো সেজুতি। ঘুম ভাঙল দেরি করে। ফরজের নামাজও পড়া হয়নি। হবেই তো, রাতে গায়ের ব্যথায় ঘুমই হয়নি। এক কাত ফিরলেও টনটনিয়ে উঠছে শরীরটা। রেললাইনের মতো সোজা হয়ে কি আর ঘুমানো যায়? অন্যদিন ছাদে হাঁটাহাঁটি করে সকালে, আজই এমন হলো। রাতে পেনকিলার নিয়েছিল, ব্যথা অনেকটাই কমেছে আগের থেকে। রাতে খাওয়ার সময় আমি চেপে ধরলাম ওষুধ খাওয়ানোর জন্য। প্রেসক্রিপশন যে অব্রর কাছে রয়ে গিয়েছে সেটা তখন মনে পড়ল সেজুতির। মিনমিনিয়ে বাবাকে বলতেই আমি ধমকে ধামকে রাখলেন না, শরীরের ব্যাপার, সেখানে তো কেয়ারলেস হলে চলে। সেজুতি আশ্চর্য হলো, বাবা নিজের ওষুধ খেতে চায় না? অনেকে বলে কয়েক খাওয়াতে হয়, অথচ তার বেলা। সেজুতি বিছানা ছেড়ে উঠল, খুঁড়িয়ে খুঁড়িয়ে ঢুকলো বাথরুমে। সকালের নাস্তাটা যদি বানাতে পারে তবে তো ভালোই। এটুকু ব্যথায় হাঁটতে না পেরে তার এক আকাশ সমান মন খারাপ ছিল। তাহলে বাবার না জানি কত মন খারাপ হয়, সে তো আর কোনোদিনও ভাবতেই বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। ভাগ্য ভালো, কাল রান্নাটা পাশের ফ্ল্যাটে পরিচিতা ভাড়াটিয়া করে দিয়েছিলেন, না হলে দুই বাপবেটিকে না খেয়ে থাকতে হতো। ব্রাশের মাথায় পেস্ট লাগাতে লাগাতে ভাবনার সমুদ্রে ডুবে গেল সেজুতি। সামনে কত খরচ, বাবার ওষুধ, নিজের পড়াশোনা, খাবার, টুকিটাকি খরচা, সামান্য দুটো টিউশনির বেতন থেকে কিভাবে সম্ভব? এমনিতেও কাল অ্যাক্সিডেন্টের হাতের প্রয়োজনীয় জিনিসগুলো এখানে পড়ে গিয়েছে হয়তো, আবার নতুন করে এগুলো কেনা। দুশ্চিন্তায় সে মরেই যাবে। এই প্রথম সংসারে ভার পড়ল কাঁধে। এতদিন তো বাবাই সামলেছেন, সে তো মাথায় ঘামায়নি।
এখন তো বাবা আর ওই অবস্থায় নেই, সব তাকেই করতে হবে, সেই বাবার ভরসায়। কিন্তু কিভাবে কি করবে? ভাগ্যিস সময় কাটাতে টিউশনি দুটো করাচ্ছিল, একটু হলো লাভ হচ্ছে। হোসাইন আঙ্কেল এর থেকে বা কত নেবে? এ অবধি বাবার সব ওষুধের খরচা সেই দিয়েছে, নিতে না চাইলেও দিলেন। হাসপাতালে বিরাট অঙ্কের বিলটা মিটিয়েছেন। লজ্জায় সেজদির অবস্থা তখন করুণ হয়েছিল। যদি হুসাইনকে সে নিজের বাবার মতো ভাবে, কিন্তু কোথাও একটা দ্বিধা কাজ করে যে, এই দ্বিধার নামই বোধহয় আত্মসম্মান। রুদ্র মাথা ব্যথা কমেছে, তার একটা হাঁকেই দুজন সার্ভেন্সেন্ট এসে তন্ন তন্ন করে বাম খুঁজেছে রুমে, কিন্তু এরাও পায়নি। তারা তো হাত দেয় না এখানে। আর রুদ্র রুম থেকে জিনিস নেওয়ার সাহসও তো কারো নেই। তাও আবার একটা মাথা ব্যথা মলম। অনেক খুঁজে শেষমেশ বাম পাওয়া গেল অব্রর বিছানার উপর। কাল সেও রাতে করে ঘুমিয়েছে, মাথা ব্যথা করছিল বলে রুদ্র রুম থেকে বাম নিয়ে গেছিল। রুদ্র তখন ভেবাচাকা খেয়ে যায়, ভাবছিল বসে বসে তারই তো টাকা পয়সা, অথচ পুরো বাসায় কিনা একটা বামের এত সংকট। যে এভাবে টানাটানি পড়ে গেল। প্রেসক্রিপশন হাতে নিয়ে থ মেরে বসে আছে রুদ্র। কাল আগ বাড়িয়ে অব্রকে প্রেসক্রিপশন নিতে রেখেই সেই বলছিল মেয়েটির ওষুধপত্র যা লাগবে নিজেই বুঝে শুনে কিনে দেবে ভেবে, কিন্তু দিতেই ভুলে গেল একদম। রাতে নিশ্চয় মেয়েটি ওষুধ খেতে পারেনি। রুদ্রের খারাপ লাগলো এতে। ভেবেছিল মেয়েটি ত্রিসীমানায় আর যাবে না, কেমন হিপনোটাইজ করে রাখে তাকে। হেলথুন্টেশন আর গলা অবধি ডুবেছিল। কিন্তু এখন এটা পাঠাবে কাকে দিয়ে? ড্রাইভারকে দিয়ে পাঠানো যাবে না, অব্রকে দেওয়া যাবে না। একটা মেয়ে নিয়ে তারই তো বাড়াবাড়ি সবার চোখে বিঁধবে। কালকের ব্যাপারে নিয়ে এমনিতেই অব্র কী ভাবছে কে জানে। তখন অত ভেবে দেখিনি, অথচ এখন কেমন অদ্ভুত লাগছে। আচ্ছা, অদ্ভুত লাগাটাই বা কী আছে? রাতে মেয়ে নিয়ে হোটেল থেকে দিনের বেলায় যে বুক ফুলিয়ে হাঁটে, সে একটা মেয়েকে কোলে নেওয়া এত সংকোচ করছে কেন? পর মুহূর্তে ভাবলো না কিসের সাথে কি মেলাচ্ছি, দুটো কি এক নাকি সম্পূর্ণ আলাদা? মেয়েরা আমার হোটেলে আসে আর ওখানে তো আমি নিজে আগ বাড়িয়ে গেলাম। রুদ্র অনেকক্ষণ ভাবলো, পরে নিজেই অবাক হলো। এ তো ভাবাভাবি বিজনেসের ব্যাপারেও করতে হয়নি। এই সামান্য ইস্যুটাকে সে কি একটু বেশি গুরুত্ব দিচ্ছে না? দিচ্ছেই তো। শেষে এসে ঠিক করলো সে নিজেই যাবে, প্রেসক্রিপশনটা দিয়ে চলে আসবে। একবার তাকাবেও না সেজুতির দিকে, না হলে সারাটা দিন এই মেয়ে পরোক্ষভাবে ঘুরঘুর করবে তার পিছনে। সে যদি বেশ কষ্ট করে নাস্তা বানিয়েছে। আমির তখনও ঘুমে। মধ্যরাত অবধি মেয়ের মাথার কাছে বসেছিলেন তিনি, চুলে বিলি কেটেছেন। সে যদি কতবার যেতে বললেও শোনেনি। মেয়েটির সারা গায়ে ব্যথা, যদি কিছু দরকার হয়। বাবার এত ভালোবাসা দেখে সে যদি সব কষ্ট ব্যথা দুশ্চিন্তা উবে যায় কুলফুলের মতন। যা করেছে তার জন্য হীনমন্যতা আসে না। আসবে কেন? সে তো বাবার জন্য করেছে সব। এতে যদি নিজের সব শেষ হয়ে হবে, তাও বাবা তো পাশে রইল। সে যদি নাস্তা বেড়ে ভাবলো বাবাকে ডাকবে, এর মধ্যে ডোরবেল বাজার শব্দ। দরজা খুলে বাড়িওয়ালাকে দেখেই মুখ অন্ধকার হয়ে এলো সেজুতির। সকাল সকাল বাড়িওয়ালা হাজির। সেখানে ভাড়া দিতে হয় 1 তারিখ, সেখানে আজ মাসের 21 তারিখ, আবার গত মাসেরটাও বাকি। এত কিছুর মধ্যে ভাড়ার কথা বেমালুম ভুলে গেছিল। টিউশনি 4,000 টাকা দিয়ে বাজার করেছিল কাল, সাথে টুকিটাকি কিছু জিনিস, সেগুলি তো রাস্তায় পড়ে রইল। বাবার জমানো 1 টাকাও নেই ঘরে। এখন কি করবে? কি দিয়ে দেবে ভাড়া? কেমন আছো সেজুতি? জি ভালো, ভেতরে আসুন। দুপা বাড়িয়ে ভেতরে ঢুকলেন খন্দকার। মুখে আমাবস্যা নেমেছে যেন। ভাড়া দেরি করে কেউ দেয় না তাকে, এই ব্যাপারে খুব স্ট্রিক্ট তিনি। মাসের ভাড়া মাসে নেওয়াই তার কাজ, কোনো ছাড় নেই। তাতে তুমি মরো বাঁচো যাই করো, ভাড়ার টাইম টু টাইম চাই খন্দকারের। EMI নিয়ে বাড়ি বানিয়েছেন, ভাগে পেয়েছেন মাত্র 4টে ফ্লোর, কাজবাজও করেন না, এই টাকায় সংসার চলে। তার উপর এই বাড়ির সবচেয়ে সুন্দর ফ্ল্যাটটি নিয়েই এই বাবা মেয়ের থাকে। ভাড়াও বেশি এটির। ঠিক মতো ভাড়া না দিয়ে উপায় আছে? ভাড়া দেওয়ার কথা সেই 1 তারিখে, কতবার এসে ঘুরে গেছেন। মস্ত বড় তালা ঝুলিয়েছিল দরজায়। শুনেছেন আমির হাসপাতালে, তাই আর কিছু বলেনি। কিন্তু 19 দিন সময় তো দিয়েছেন, তার জন্য এটা 1 বছরের সমান। আজ এসেছেন, হয় ভাড়া নেবেন, না হয় মুখে আসবে বলবেন।
রুদ্র সিঁড়ি বেয়ে উঠছিল। সেজুতিদের দরজা অব্দি আসতেই হট্টগোলের আওয়াজ পেয়ে থেমে গেল ওখানেই। দরজা ভেজানো, ভেতরে চিল্লিয়ে কথা বলছে কেউ, কোনো পুরুষলীয় স্বর। রুদ্র দাঁড়িয়ে থাকলো। লোকটি বলছে, দেখো, এই ব্যাপারে আমি কোনো ছাড় দিতে পারবো না, জানোই তো। তাও তোমার বাবা অসুস্থ বলে গত মাসে আমি কিছুই বলিনি, কিন্তু এর বেশি সময় দিতে পারবো না। আমার যে মাসের ভাড়া চাই সেটা কি নতুন জানো তুমি? আর তোমার সাথে এত কথাই বা আমি বলছি কেন? বাড়ি ভাড়া তো তুমি নেওনি, নিয়েছিল তোমার বাবা। কই উনি, ডাকো তো। সে যদি বারবার রুমের দিকে তাকাচ্ছে। খণ্ডকারে তো চেঁচাচ্ছেন বাবার ঘুম না ভাঙলে হয়। এসব শুনলে বাবা খুব কষ্ট পাবে, নিজেকে দোষ দেবে। আমি তো বললাম শুধু এই মাসেরটা সময় দিন, আগামী মাসের টাকা সহ একসাথে দিয়ে দেব। না না না, ওটি হচ্ছে না। আমি বাবা, এই টাকা নিয়ে খেয়ে পরে বাঁচে থাকি। ভাড়ার ব্যাপারে আমার কাছে কোনো আহ্লাদ নেই। আচ্ছা, আপনার ভাড়া আমরা দেইনি বা দিতে পারিনি এরকম কোনো দিন হয়েছে? শুধু তো 2 মাসের ভাড়াই। 2 মাস গড়িয়ে 4 মাস করা ভাড়াটিয়াদের কাজ, সে কি আর আমি জানি না? অত কথা বলে লাভ নেই। আমার ভাড়া চাই, এক্ষুনি দিতে না পারলে তল্পি তল্পা গুটিয়ে বিদায় হও। আশ্চর্য লোক তো আপনি। বললাম তো দিয়ে দেব, তাও এরকম করছেন কেন? বাবা অসুস্থ, আপনি জানেন না? লজ্জা করে না একটা অসুস্থ মানুষের বাসায় এসে এভাবে চেঁচামেচি করতে? আপনার মতো একটা ছোট লোক আমি জন্মে দেখিনি। টাকা থাকলে কি সবাই মানুষ হয়? খণ্ডকার ফুঁসে উঠে বলেন, এই মেয়ে, এই মুখ সামলে কথা বলে দিচ্ছি। আমি ছোট লোক? ছোট লোকই কাকে বলে দেখাইনি এখনো। যখন পুলিশ ডেকে এনে ঘাড় ধরে বার করব, তখন বুঝবে আসল ছোট লোকই কেমন হয়। তোমার বাবা অসুস্থ বলেই আগের মাসে আমি কিছু বলিনি, কিন্তু আর তোর ছাড় দেব না। ভাড়া আমার চাই, এই আমি বলে দিচ্ছি। ভাড়া না নিয়ে আমি কোথাও যাব না। সে যদি হতাশ শ্বাস পেল। এখন এতগুলো টাকা কোথায় পাবে সে? বাবা গত মাসে ভাড়া রেখেছিলেন, কিন্তু সেসব টাকা আর হসপিটালে ভর্তিতে লেগে গিয়েছে। এখন সারা বাড়ি খুঁজলেও টাকা পাওয়া যাবে না। সে যদি মূর্তির মতো দাঁড়িয়ে থাকা খন্দকারের পছন্দ হয়নি। কি ব্যাপার, স্টার্টু হয়ে আছেন কেন? আমি তোমাকে দেখতে আসিনি, এভাবে ভাড়া নিতে এসেছি। বেহায়ের মতো দাঁড়িয়ে না থেকে যাও, টাকা নিয়ে এসো। সে যদি কিছু বলতে গিয়েও থেমে গেল। নরম কণ্ঠে বলো, আঙ্কেল, এতগুলো টাকা এখন আমি কোথায় পাবো বলুন? একটু বোঝার চেষ্টা। কোথায় পাবে আমি জানি কি জানি? দরকার হলে নিজেকে বেঁচে টাকা এনে দাও। মেয়ে মানুষের খোয়ারদারের অভাব হয় নাকি? দরজার বাইরে রুদ্রর হাত মুঠো হয়ে এলো তৎক্ষণাৎ। খণ্ডকারের মুখে চরমে ঘুষি বসিয়ে রক্ত বের করতে ইচ্ছে জাগলো। এক পা বাড়াতে গিয়েও থেমে গেল। সে যদি ক্ষিপ্ত বাঘিনীর মতো চেঁচিয়ে ওঠে নিতে। মুখ সামলে কথা বলবেন। টাকাবান বলে যা আসছে তাই বলবেন। এক্ষুনি বের হন এখান থেকে। আর আপনার টাকা তো পরশুদিন, আগামী পরশুর মধ্যে আপনার টাকা গিয়ে দিয়ে আসবো। আপনার মুখে ছুরি মেরে আসবো। খণ্ডকার তীব্র অপমান ফেটে পড়লেন। আমার বাড়ি থেকে আমাকে বের করে দিচ্ছ? ঠিক আছে, এই অপমান খন্দকার ভুলবে না। পরশুদিন তো দেখা যাক। পরশুদিন টাকা না পেলে 2 বাপ বেটিকে ল্যাংটো করে ঝুলিয়ে পেটাবো। সেজুতির চোখ খিসে বন্ধ করে নিল। খন্দকার হিসিস করতে করতে বেরিয়ে গেলেন। দরজাটা ধারাম করে ফেলে গেলেন যাওয়ার সময়। সেজুতির টনক নড়ল যেন। বাবা শোনেনি তো কিছু? দরজার বাইরে আসতেই কেউ একজন খপ করে পাঞ্জাবি কলার চেপে ধরল খন্দকারের। আচমকা আক্রমণে খন্দকারের রুহু কেঁপে উঠল। ভালো করে তাকানোর আগেই শক্ত একটা ঘুষি পড়ল নাকে। গলগলিয়ে রক্ত বের হলো সাথে সাথে। খন্দকার ভড়কে গেলেন। নাকের ব্যথার চোখ ঝাপসা হয়ে আসতে না আসতেই কানের পাশে টের পেলেন আরেক শক্ত থাবা। মাথা ঝিমঝিম করে উঠল। কানে যেন খসে পড়ল মেঝেতে। চিৎকার করার সুযোগ পেল না, লুটিয়ে পড়লেন মাটিতে। রুদ্র তার ছিপছিপে দেহটাকে কাঁধে তুলে ছাদের দিকে রওনা দিল। একবার চোখ বুলালো চারদিকে, কেউ কি আছে দেখছে। আমির বুকে ব্যথা করছে ভীষণ, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, হাত পা অবশ হয়ে আসছে, মস্তিষ্ক শূন্য শূন্য লাগছে। কলিং বেলের শব্দে ঘুম ভেঙেছিল। বিছানা থেকে একা একা উঠে হুইল চেয়ারে নাগাল পায়নি বলে বের হতেই পারেনি, তবে উঠে বসছিল। বসার ঘরে সব কথা কানে এসেছে এতক্ষণ। লজ্জায় মাটিতে মিশে যেতে মন চাইছে। তার জন্য, শুধুমাত্র তার জন্য আজ মেয়েটাকে এত এত নোংরা কথা শুনতে হলো। ছি, বাবা হয়ে কিচ্ছু করতে পারলাম না।
এতগুলো বছর সে সম্মানের সহিত মাথা উঁচু করে বেঁচেছিলেন, তা এক নিমিষে গুড়িয়ে গেল। আমির বুক চেপে ধরলেন। মরে যাবেন মনে হয়। ভয়ে আঁটসাঁট হয়ে এলো শরীরটা। মরে গেলে মেয়েটা কি হবে? সে যদি রুমে ঢুকতেই বাবাকে বুকে হাত চেপে বসে থাকতে দেখল। ধরপড় করে এগিয়ে এলো। কি হয়েছে বাবা? বুকে ব্যথা করছে? আমি জোরে জোরে শ্বাস নিলেন। কাবার ঢুকে পড়লেন মেয়ের হাতে। রুদ্র সিঁড়ি বেয়ে নামছিল। ভাগ্যিস আজ কালো শার্ট পরেছে, নাহলে রক্তের দাগগুলো স্পষ্ট বোঝা যেত। সে যদি প্রকাণ্ড চিৎকারে পা দুটো থেমে গেল তার। কি হলো? তড়িৎ গতিতে ঘরের দিকে দৌড় মারল সে। এই মেয়ের ঘাড় থেকে দেখছি বিপদ নামছেই না। দরজা লক করা ছিল না। খন্দকার বেরিয়ে গেল, দরজা লাগানো হয়নি সেজুতির। সে তড়িঘড়ি করে বাবার রুমে এসেছিল। রুদ্রের এতে সুবিধাই হয়েছে। একদম ঘরে ঢুকে পড়েছে সে। সেজুতি কাঁদছে, আমিরকে ঝাঁকাচ্ছে। ও বাবা, ও বাবা বলে হাউমাউ করে কাঁদছে। রুদ্র যখন পুরো ব্যাপারটা বুঝলো তখন দ্রুত পায়ে এগিয়ে এলো সেখানে। কি হয়েছে ওনার? সে যদি রুদ্র দিকে তাকালো না। তাকানোর সময় কই, কাঁদতে কাঁদতে জবাব দিল। দেখুন না বাবা, কথা বলছে না। দেখুন না। রুদ্র ব্যস্ত কণ্ঠে বলো, কাঁদবেন না, আমি দেখছি। বাবার অসুস্থতায় রুদ্রকে খেয়াল করেনি সে যদি। লোকটা আজকে আবার কেন এলো সে জানে না, কিংবা খেয়াল করলেও কোনো প্রশ্ন করার মন মানসিকতা হয়নি। আমির লম্বালম্বি শুয়ে আছে বিছানায়, মাথার কাছে বসে সামনে ফোপাচ্ছে সে যদি। হুসাইনও এসেছেন। একটু আগে তারা হাসপাতাল থেকে ফিরলেন আমিরকে সাথে নিয়ে। নতুন নতুন অপারেশন, ওপরে এরকম একটা ধাক্কা, তাই ব্যথা হচ্ছিল বুকে। আবার চিন্তায় প্রেশারও ফল করেছিল বলে জ্ঞান হারায়। খুব সিরিয়াসে কোনো ইস্যু নয় বলে ডাক্তার মেহরাব শুধু চেক আর টেস্ট করে ছেড়ে দিলেন, সাথে ঘুমের ইঞ্জেকশন। বাসায় আনা নেওয়ার সব রুদ্র করেছে। আমিরের ভারী শরীরটা নিয়ে সেই তো সিঁড়ি বেয়ে নেমে উঠেছে। সে যদি তো শুধু পিছু পিছু ছুটছে তার, কেঁদেছে ফ্যাস ফ্যাস করে। গায়ের ব্যথা তখন তাকে কাবু করতে পারেনি। বাবার কাছে তার যন্ত্রণা কিছুই না। তবে রুদ্ররাজ প্রথম মনে হলো তার এত বছরে জিমে যাওয়া সার্থক। সে যদি সেই তখন থেকে কাঁদছে, শব্দ না হলেও নাক টানছে। রুদ্র ভালো লাগছে না, এত কান্না। ডাক্তার তো বলেছেন ভয়ের কিছু নেই, তাও এত কাঁদছে কেন মেয়েটা? রুদ্র মনের কথা বলে দিলেন হুসাইন। সে যদি শুনলে তো সিরিয়াস কিছু নয়, তাহলে এত কেন কাঁদছো তুমি? সে যদি বোধহয় একটু থামলো, চোখ মুছে পাশ পেতে নজর এলো রুদ্রকে। আজ ও সেই সাজতার। সে যদি মুখ না দেখলেও সাজ দেখে বুঝলো এটা অব্রর ভাই। অবাক হয়ে বলো, আপনি কখন এলেন? রুদ্র ছোট করে বলো, অনেকক্ষণ, কিন্তু আমি তো এতক্ষণ আপনাকে দেখিনি। আপনি বেরোচ্ছিলেন তাই খেয়াল করিনি। সে যদি কপাল কুঁচকে বলো, আমি বেরোচ্ছিলাম? আপনার বাবার এই অবস্থা হুঁশে ছিলেন না, সেটাই বোঝালাম। পাশ থেকে হোসেন বললেন, তুই দেখিসনি? কি বলছিস? ওই না তোর বাবাকে হাসপাতালে নিল, আবার নিয়েও এলো। সাথে সাথে তো ছিলিস এতক্ষণ। সে যদি ছোট করে বলল, খেয়াল করিনি। দেখেছিলাম, ভেবেছি পাশের ফ্ল্যাটের কেউ। উনি হবেন, মাথায় আসেনি। হুসাইন আবার বললেন, তা হঠাৎ এত অসুস্থ হলে কেন আমির? এত চিন্তা করছিলে কেন? কিছু হয়েছে নাকি রে? জবাবে দুদিকে মাথা নাড়ালো সে যদি। কিছু হয়নি। সবটা জানাতে গেলে আঙ্কেল বাড়ি ভাড়া দিতে চাইবেন বাবার জন্য, যেটা আরও অপমানের। এর আগে সাহায্য নিতেও বাবার অনেক আপত্তি ছিল, তাও অনেক জোরাজুরিতে নেওয়া। সে তো তার বাবার মতোই হয়েছে, এই ব্যাপারটা জানানো যাবে না কিছুতেই। টাকা তাকে ম্যানেজ করতেই হবে। উত্তর পেরে হোসাইন কিছু বললেন না। তবে রুদ্র বিস্মিত, মিথ্যে কেন বলল? হইতেছ অনেক কিছুই। এবার আর মুখ ফুটে সত্যি বলার সীমাচিন মনে করল না সে। হুসাইন হাতঘড়ি দেখে বললেন, ঠিক আছে, ওষুধগুলো ঠিকঠাকভাবে খাওয়াস, আমার ওটি আছে, যেতে হবে। আচ্ছা। হোসাইন ঘর থেকে বের হতে রুদ্র আর টিকতে পারল না। ধৈর্যহীন কণ্ঠে বলো, আপনি তো মিথ্যে কেন বলেন? সে যদি অবাক চোখে তাকালো, কি মিথ্যে বললাম? কাল আপনার অ্যাক্সিডেন্টের ব্যাপারটা তো আপনার বাবাকে বলেননি, আর আজ ওনাকে আপনাদের বাড়ি ভাড়ার ব্যাপারটাও লুকিয়ে গেছেন। ইফ আই অ্যাম নট রং, বাড়িওয়ালার এমন অপমানের জন্য আপনার বাবা এতটা অসুস্থ হয়ে পড়েছেন, তাহলে সেটা ওনাকে জানালেন না কেন? সে যদি ভুরু উচালো, বাড়ি ভাড়া ব্যাপারটা আপনি কি করে জানেন? রুদ্র বলে, শুনেছি। এরপর পকেটে হাতরে প্রেসক্রিপশন
বের করলো, ভুল করে রয়ে গেছিল, দিতে এসেছিলাম। সে যদি ছোট্ট করে শ্বাস ফেলে আমিরের মাথায় হাত বোলালো। বিছানা ছেড়ে উঠে বলল, চলুন। রুদ্রকে নিয়ে বসার ঘরে এলো। আপনি বসুন, আমি আসছি। রুদ্র বসলো না। সে যদি যেতে নিলে বলে ওঠে, উত্তরটা পেলাম না। সে যদি ফ্ল্যাক্স থেকে চা ঢালতে ঢালতে জবাব দিল, ওসব আপনি বুঝবেন না। 1 কাপ চা আর ফ্রিজে পাউরুটি ডিম দিয়ে ভাজা আর 1 গ্লাস পানি ট্রেটে গুছিয়ে রুদ্রের সামনে এনে দিল। এসব সকালে নিজেদের জন্য বানিয়েছিল, কিন্তু খাওয়া আর হয়নি। ফ্ল্যাক্সের চা আর হটপটে রুটি রাখায় এখনও বেশ গরম আছে বলে সুবিধে হলো। সে যদি সোজা হাতে রুদ্র চট করে বলো, আমি চা খাই না। সে যদি মাথা নুয়ে বলো, কপি করে দিচ্ছি। রুদ্র বাধা দিল, দরকার নেই, সময় কম, আমি খেয়েই বেরিয়েছি। সে যদি চুপ করে রইল, ঘরে আগে কফি আনা ছিল বলে দিতে চেয়েছিল, কিন্তু লোকটি যখন খাবে না তখন আর কি করার। রুদ্র থেমে থেমে বলল, আপনি না কাল বলেন ডক্টর হোসাইন আপনার ভরসার জায়গা? তাহলে তার কাছে তো লুকানোর কি আছে? সে যদি ভুরু কুঁচকে তাকালো। লোকটি কৌতূহল একটু বেশি। দীর্ঘশ্বাস ফেলে বলল, বেঁচে থেকে বাবার অসহায় চাউনি সহ্য করার অনেক কঠিন। মরে গেলে তো আর সেটা দেখব না তখন। আর হোসেন আঙ্কেল আমাদের জন্য অনেক করেছেন, কত আর হাত পাতবো বলুন তো? বাবার সম্মানের কথা ভেবেই বলিনি। রুদ্র চোখে চেয়ে বলো, আপনি কি করেন? অনার্স সেকেন্ড ইয়ারে পড়ছি। চাকরি? সে যদি মলিন হাসলো। গ্র্যাজুয়েশন কমপ্লিট করেও কত মানুষ চাকরি পাচ্ছে না, সেখানে আমি তো। তবে কয়েকটা জায়গায় ইন্টারভিউ দিয়েছি, অভিজ্ঞতা নেই, হয়নি। রুদ্র ব্যস্ততা দেখালো। আমি আসি এখন, আপনার বাবার খেয়াল রাখবেন। আপনারও। সে যদি তাকাতেই রুদ্র রন্দে রন্দে অস্বস্তি ছুটে গেল। কথাটা তার মুখ ফসকে বেরিয়েছে, বলতে চায়নি একদম। মেয়েটি কী ভাবলো? হ্যাংলা। তার অস্বস্তি কাটল সেজুদির কথায়। সাবধানে যাবেন, রাস্তা পার হতে এত তাড়াহুড়া করবেন না যেন। রুদ্র প্রচণ্ড ভালো লাগলো কথাগুলো। একটু হাসলো। কি গম্ভীর লোকটা, কি জানি মাস্কের কারণে বোঝা গেল না তো। RRC ইন্ডাস্ট্রির বিশাল জায়গা নিয়ে অফিসটি। 10 তলা ভবনের ভেতরে ঢুকলে এসির হিমহিম ঠান্ডা, কাচবেষ্টিত দেওয়াল, চকচকে ঝকঝকে সব কিছু চোখে লাগতে বাধ্য। রুদ্রের মেইন অফিস এটি। এখানে সব গুরুত্বপূর্ণ মিটিং, কনফারেন্স, ইম্পর্টেন্ট এয়ারপোর্টের যাবতীয় কাজ সারে সে। অন্যান্য গার্মেন্টস, রেস্টুরেন্ট ওগুলো টু মারলেও দিনের সব থেকে বেশি সময় কাটায় এখানেই। অফিসের সব থেকে আকর্ষণীয় জায়গাটি হচ্ছে রুদ্রর ক্যাবিন। এত বড় জায়গা নিয়ে বানানো, দেখে বসার ঘর ভেবে বসবে যে কেউ। তার সাথে কেবিনের বিশাল বড় এক জানালা, যদিও সবসময় বন্ধই থাকে, তাও থাই গ্লাস ভেদ করে দূরের গাছগুলো দেখতে ভালো লাগে রুদ্রর। আশেপাশে আর উঁচু বিল্ডিং না থাকায় খুব সহজেই দেখা যায় সেসব। অব্র মাত্র রুদ্রর কেবিনের দরজা নক করলো। রুদ্রর কেবিনের সব থেকে বিশেষ একটি দিক হচ্ছে তার দরজাটি রিমোট দ্বারা নিয়ন্ত্রিত। ইচ্ছে করলে বসে বসে লক করে দেয় যখন মনে হয় একা একা থাকা প্রয়োজন, আবার ইচ্ছে হলে বসে বসে খুলে দেয়। রুদ্ররও বেশ লাগে বিষয়টা। অব্র মাথা ঢুকিয়ে ওকে দিল, ভাই ডেকেছিলে? ভেতরে আয়। অব্র আসতে রুদ্র বসতে ইশারা করলো। অব্র বারবারই বাধ্য ভয় বসতে সময় নিল না। তবে চিহ্নিত সে। রুদ্র তাকে গল্প করতে ডাকে না, খাবার খেতেও না। একমাত্র কাজ ছাড়া কেবিনে সবার ঢোকা নিষেধ। তাতে সে ভাই হলেই বা কি? কিছু হয়েছে ভাই? রুদ্রের জবাবে এলো সময় নিয়ে। অব্র দিকে একটা কাগজের মতো কিছু এগিয়ে দিয়ে বলো, পড় এটা। অব্র হাতে নিয়ে রুদ্র দিকে চেয়ে থাকলো বোকার মতো। রুদ্র ছোট্ট শ্বাস ফেলল। আমাকে পড়ে দেখিস, আগে পড়। অব্র মনে মনে জিভ কেটে কাগজে চোখ দিল। পুরোটা পড়ল এক নিঃশ্বাসে। এতটা? অ্যাপয়েন্টমেন্ট লেটার? অব্র জিজ্ঞাসু মুখ চোখ নিয়ে বলল, হ্যাঁ, কিন্তু কার ভাই? আর দেখো, এখানে আমাদের অফিসের নামটাও ভুল এসেছে। RRC ইন্ডাস্ট্রির এর জায়গায় শুধু চৌধুরী ইন্ডাস্ট্রিজ লেখা এসেছে। রুদ্র চেয়ারে হেলান দিল, আঙ্গুলের ফাঁকে পেন্সিল ঘোরাতে ঘোরাতে বলল, কারো জন্য সেটা না হয় পরে জানবি। এখানে যা আছে সব আমি লিখেছি, কোনো ভুলও নেই। তোকে বলছি কারণ তোর কিছু কাজ আছে। অব্র প্রশ্ন করল না, তাকিয়ে রইল। রুদ্র বলল, আজকে অফিসের নেম প্লেট চেঞ্জ করবি? অব্র এবারও নিশ্চুপ। সে প্রশ্ন করতে করতে চেয়েও করছে না। ভাই নিজে থেকে বলুক, একটু ধৈর্য ধরে অপেক্ষা করুক উত্তরের। ভাই তো প্রশ্ন করা পছন্দই করে না। রুদ্র অব্রকে
অ্যাপয়েন্টমেন্ট লেটার ইশারা করে বলো, এখানে অফিসের মালিকের নাম নেই। লক্ষ্য করেছিস? অব্র তড়িৎ বেগে চোখ বোলালো। আসলেই তো। রুদ্র কপট রাগ নিয়ে বলল, তোকে পড়তে দিয়েছি কেন? এ তো কেয়ারলেস হলে চলবে অব্র? একটা কাগজে কিছু পড়া মানে দাড়ি কমা সব কিছুতে চোখ বোলালো। অব্র চোরের মতো নামিয়ে নিল মাথাটাকে। রুদ্র এবার শান্ত কণ্ঠে বলল, যা যা বলছি মন দিয়ে শোন, কান দিয়ে নয়, শুধু মন দিয়ে, ওকে? অব্র মাথা কাত করলো। আমি একটা ঠিকানা দেব, ম্যানেজারকে দিয়ে এটা পাঠাবি সেখানে। আমি যা যা বলতে বলবো ঠিক তাই তাই যেন বলা হয়, একটা ওয়ার্ডও বেশি জিনিস না বলা হয়। ওকে ভাই, যা এখন, এটা নিয়ে যা। অব্র বেরিয়ে যেতেই রুদ্র ঠোঁট গোল করে শ্বাস ফেলল। পর মুহূর্তেই রহস্য হাসল। চোখ পিটপিট করে চেয়ে রইল অদূরে। আমি কারো ঋণ রাখি না মিস সেজুতি। বাবা, আরেকটা কথাও নয়, তুমি যাবে না ব্যাস। সেজুতি কড়াভাবে বলে সোফার ওপর ধূপ করে বসলো। পেছন পেছন হাজির হলেন আমির। মেয়েকে মানতে বললেন। আরে বাবা, এতে কি এমন হয়েছে? এখন আমাদের যা অবস্থা তাতে তো বাসাটা ছাড়তেই হবে, তাই না? 2 মাসের ভাড়া আমাদের ঘাড়ে। জিরে মা, এখন তো একটু বোঝ। সে তো বিস্মত নিয়ে বলল, বাসা ছাড়বো মানে? ছোটবেলা থেকে এ বাসায় বড় হয়েছি আমি। এ বাসায় আমাদের কত স্মৃতি, বাসা কেন ছাড়বো? আমির মূল্যায়ন কণ্ঠে বললেন, এটা কি আমাদের বাড়ি রে মা? এতটা ভাড়া বাড়ি, একদিন না একদিন ছাড়তেই হবে না? সে তখন দেখা যাবে বাবা, বাসা ছাড়লে মাথা উঁচু করে ছাড়বো। এভাবে টাকা দিতে পারছি না বলে অপমানে ভয়ে নয়।